ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত। লন্ডনগামী ফ্লাইটে 53 ব্রিটিশ সহ আরোহী ছিলেন 242। একজন বাদে বেঁচে নেই কেউ। মেডিকেল হোস্টেলে আশ্রয় পড়ে প্রাণ গেল আরও 5 শিক্ষার্থীর। यहाँ पे जिस बिल्डिंग के ऊपर गिरी है वो डॉक्टर्स का हॉस्टल है। What has happened in Ahmedabad is a very tragic accident. We have lost a lot of people. We extend our deepest condolences to all those who have lost their loved ones. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক, হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তার নির্দেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন ডিসেম্বর না এপ্রিলে? ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকে মিলতে পারে উত্তর আশা সালাউদ্দিনের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণের পথ খোলার আশা প্রবাসী নেতাদের। মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পেলেন ডক্টর ইউনূস। বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজার সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক। সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা। সিলেটের সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও 70 জনকে পুশিন বিএসএফ এর। অমানবিকভাবে ঠেলে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে দিল্লিকে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ রোধে পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। বরিশাল বিভাগে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, হাসপাতালে 264 রোগী। ভারতের আহমেদাবাদে 242 আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। লন্ডনগামী এই ফ্লাইটটিতে 53 ব্রিটিশ, 7 পর্তুগিজ, 1 কানাডীয় ছাড়া বাকি সবাই ভারতীয় নাগরিক। আরোহীদের মধ্যে একজন বাদে আর কেউ বেঁচে নেই বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হওয়ায় লোকালয়ের বহু মানুষের হতাহতেরও শঙ্কা করা হচ্ছে। হতাহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে আশপাশের বিভিন্ন হাসপাতালে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদ মেঘানীনগরে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। মুহূর্তেই আগুন ধরে যায় উড়োজাহাজটিতে। ছুটে যান আশেপাশের বাসিন্দারা। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই মেডিকেল কলেজ হোস্টেলের ওপর আছড়ে পড়ে বিমানটি। এতে হতাহত হয়েছেন অনেক শিক্ষার্থীও। ব্রেকের সময় শিক্ষার্থীরা খেতে গিয়েছিল, তখনই বিমানটি আছড়ে পড়ে। একটি বিকট শব্দ হলো, আর তারপরেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল পুরো চারপাশ। What has happened in Ahmedabad is a very tragic. আহমেদাবাদে যা হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক। এই ঘটনায় আমরা অনেককে হারিয়েছি। হতাহতদের মধ্যে অনেক বিদেশি নাগরিকও আছেন। যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। ফ্লাইটে 230 জন যাত্রী ও 12 জন ক্রু সহ মোট 242 আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও ফ্লাইটে ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় এয়ার ইন্ডিয়ার 171 নম্বরের এয়ারক্রাফটটি স্থানীয় সময় বেলা 1:10 আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। 2 থেকে মাত্র 3 মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। উড়োজাহাজ বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সাময়িকভাবে দুর্ঘটনাস্থলের আশেপাশে সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়। উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন স্থানীয়রা। গুজরাট প্রশাসনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আহমেদাবাদে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে হৃদয় বিদারক বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাজ্য, রাশিয়া, ইউরোপের শীর্ষ নেতাদের পাশাপাশি শোক বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও।
ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার। হতাহতের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ভারত জুড়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ ঘটনাকে হৃদয় বিদারক বিপর্যয় বলে অভিহিত করেছেন। এক্সে দেয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, হৃদয় বিদারক এ ঘটনা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই দুর্ঘটনার খবর শুনে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। শোক জানিয়েছেন শিল্পপতি গৌতম আদানিও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার দৃশ্যকে অত্যন্ত ধ্বংসাত্মক উল্লেখ করে বলেন, অনেক ব্রিটিশ নাগরিক ওই ফ্লাইটে ছিলেন। তাদের পরিবারের জন্য এই সময় ভয়ানক কষ্টের। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সহায়তা নিশ্চিত করা হচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খান বলেন, যারা উড়োজাহাজটিতে ছিলেন তাদের পরিবার ও বন্ধুদের পাশে আছেন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। বলেন, ভারত, যুক্তরাজ্য, পর্তুগাল ও কানাডার নাগরিকদের নিয়ে ঘটে যাওয়া এই দুর্ঘটনা ভয়াবহ। আহমেদাবাদ ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উড়োজাহাজ দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি। নাদিম মারজান, সময় সংবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে দেশ। কাল স্থানীয় সময় সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে হবে এই বৈঠক। বিশ্লেষকরা বলছেন, আলোচনায় মিলতে পারে দেশের রাজনৈতিক সংকটের সমাধান আর দ্রুত গণতান্ত্রিক উত্তরণে পথ খোলার আশা প্রবাসী নেতাদের। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, নির্দলীয় সরকারের দাবি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রধান দুই পক্ষের এই বৈঠক নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে সংকট সমাধানের ইতিবাচক সম্ভাব্য ভিত্তি। ডক্টর ইউনূস সরকার কিভাবে শান্তিপূর্ণভাবে রোড টু ডেমোক্রেসিতে যেতে পারে, এই বৈঠকে সবগুলো বিষয়ে আলোচনিত হতে পারে। এই বৈঠকটি সফল হওয়ার সম্ভাবনা বেশি যদি চ্যালেঞ্জগুলোকে স্পট করে ওয়ার্ক প্ল্যানটি তৈরি করা যায়। আমরা যদি টেবিলে বসে সমস্যার সমাধান করতে পারি, আমরা কেন রাজপথে আন্দোলন করব? যুক্তরাজ্য বিএনপি নেতারা এরই মধ্যে বৈঠক ঘিরে প্রস্তুতি নিয়েছেন। হোটেলের বাইরে অবস্থান নিয়ে তারা দলীয় সংহতি জানাবেন বলে জানা গেছে। আমাদের নেতাকে সাথে যদি ইউনূস সাহেব থাকবেন, তারা সম্মান পাবে আমাদেরকে। কেন? ওয়াই নট? উই রেসপেক্ট এভরিবডি। দীর্ঘ 15টি বছর আমাদের প্রিয় নেতা প্রবাসে থেকে এই গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন। প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করছেন এই বৈঠক দেশের জন্য আশার বার্তা নিয়ে আসতে পারে। সবার নজর এখন লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বহুল প্রতীক্ষিত 2 ঘন্টার বৈঠকের দিকে। রাজনৈতিক সংকট নিরসনের নতুন টার্নিং পয়েন্ট খুলে দিবে সমঝোতার নতুন দুয়ার, নাকি সংকট আরও ঘনীভূত হবে? শুক্রবারের এই বৈঠক ঘিরে এখন চলছে নানা জল্পনা কল্পনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডিসেম্বর না এপ্রিল, নির্বাচন হবে কবে? ডক্টর ইউনূস আর তারেক রহমানের বৈঠকে মিলতে পারে এই উত্তর, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনমুখী সংস্কার, জুলাই হত্যার বিচার ও প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর বিষয়েও হবে আলোচনা। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপির অনড় অবস্থানের মধ্যেই এপ্রিলে নির্বাচনের রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের। এ নিয়ে নাখোশ দলটি। এর মধ্যেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। হাই প্রোফাইল এই বৈঠকের দিকে তাকিয়ে পুরো দেশ। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। নির্বাচনকালীন সময়ে সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়। প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন, তাহলে
সবাই একটা আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে। গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলো আমরা পুনরুল্লেখ করব, যে সরকারের নিরপেক্ষতা যাতে জনগণের মধ্যে নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো রকমের সন্দেহের সৃষ্টি না হয়। এছাড়া নির্বাচনমুখী সংস্কার, প্রশাসনে ফ্যাসিস্টদের দোসরদের অপসারণের বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বৈঠকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জাতি। ফ্যাসিস্টের দোসরদেরকে প্রশাসন সহ সর্বস্তর থেকে তাদেরকে অপসারণ করার একটা দাবির বিষয় আমাদের সবসময় ছিল, এখনো থাকবে। কারণ এগুলো একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার আমরা সবসময় এগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কথা বলেছি, সেই বিষয়টাও থাকবে। জুলাই সনদ ছাড়াও গণহত্যার বিচার প্রসঙ্গে আলোচনা হবে বলে জানান বিএনপির এই নেতা। যে 1 মাসের ভিতরে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। রাজার আমন্ত্রণে বাংলাদেশ সময় বিকেল 4:30টায় বাকিংহাম প্যালেসে পৌঁছেন ডক্টর ইউনূস। সেখানে একান্ত বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্যের সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক মানবিক সংকট নিয়ে তারা আলোচনা করেন। বৈঠকে ডক্টর ইউনূসের শান্তি ও উন্নয়নে ভূমিকা, তরুণদের ক্ষমতায়নের বিষয়টি প্রশংসা করেন রাজা তৃতীয় চার্লস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, দেশের পরিবর্তিত পরিস্থিতি এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে ব্রিটিশ রাজার সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে সম্মানজনক কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন রাজা চার্লস। মিটিংয়ে বাংলাদেশের যে বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। এটা 30 মিনিটসের মিটিং ছিল এবং খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং। এই মিটিংটা মানে আমরা বলবো যে এই পুরো ট্যুরের এটা ছিল সবচেয়ে আমরা বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। আমরা একটু আগে বলছিলাম যে ডিসেম্বরে না এপ্রিলে নির্বাচন কবে হবে সে বিষয়ে ডক্টর ইউনূস আর তারেক রহমানের বৈঠকে একটি উত্তর মিলতে পারে, এমনটা মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য আছেন। তারাও যা বক্তব্য দিয়েছেন এ বিষয়ে সালাউদ্দিন আহমেদ। আর বলা হয়েছে, নির্বাচন চলাকালীন সরকারের নিরপেক্ষতার বিষয়টিও গুরুত্ব পাবে। নির্বাচনমুখী সংস্কার, জুলাই হত্যার বিচার, প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের সরানোর বিষয়েও আলোচনা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ সালেহীন। দেশের রাজনৈতিক সংকট ও তা থেকে উত্তরণে সবার অপেক্ষা এখন লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে। কি আলোচনা হবে, প্রাধান্য পাবে কোন বিষয়গুলো, এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরই নির্ধারণ হয় অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক, যেখানে স্বাভাবিকভাবেই আসবে ভোটের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি, এমনটি মনে করছেন অনেকে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, ইউনূস তারেক বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময় পুনর্নির্ধারণের বিষয়টি। ডিসেম্বর না এপ্রিল তা ঠিক হতে পারে লন্ডনের বৈঠকে। প্রধান উপদেষ্টা এবং তিনি যদি একান্তে আলাপ করে একটা জায়গায় পৌঁছতে পারেন তাহলে সবাই একটা আমার মনে হয় যে সন্তোষজনক একটা অবস্থান নিতে পারবে। সেটা এপ্রিলের অতি অবশ্যই আগে হওয়া সম্ভব, বা ডিসেম্বরের পরেও যদি রিজনেবল টাইম থাকে সেই জায়গাতেও আসা সম্ভব। সেটা আলোচনার উপর নির্ভর করবে। গণতান্ত্রিক রাজনীতির মধ্যে আলাপ আলোচনার কোনো বিকল্প নাই এবং আমরা সেই গণতান্ত্রিক সংস্কৃতিকে চর্চা করতে চাই। আলোচনার মধ্য দিয়ে যে কোনো জাতীয় ইস্যুস, যে কোনো জাতীয় বিষয়, আমি সমস্যা বলবো না, সেগুলো নিষ্পত্তি হওয়া প্রয়োজন। শুধু কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। সকালে গাজীপুরের শালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টার সাথে তারেক রহমানের একটা বৈঠক রয়েছে, সেই বৈঠকের পর তারেক রহমানের দেশে ফেরাটা সহজ হবে কিনা আপনি কি মনে করছেন? এই ব্যাপারে ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নাই,
উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরতে পারবেন। যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বেশ কিছু সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কর্তৃপক্ষের আইনি অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। মানি লন্ডারিংয়ের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। চলমান তদন্তের অংশ হিসেবেই এনসিএ সাইফুজ্জামান চৌধুরীর বেশ কিছু সম্পদের বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করেছে। সাইফুজ্জামান যুক্তরাজ্যে আবাসনের ব্যবসা করেন, তার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে। সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটে পুশ ইনের চেষ্টা করলে ফিরিয়ে দেয়া হয় ১২ জনকে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অমানবিকভাবে পুশ ইনের বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে। সীমান্ত দিয়ে পুশ ইন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত থেকে জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে অনেককে। গভীর রাতে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জিতে ১৭, মিনাটিলায় ২৩ এবং কোম্পানিগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে ১৩ জনকে জোরপূর্বক পাঠানো হয়। এছাড়া সুনামগঞ্জের ছাতকের নোয়াকট সীমান্ত দিয়েও ১৭ জনকে পুশ ইন করা হয়। এসব সীমান্ত দিয়ে পাঠানো ৭০ জনকেই আটক করেছে বিজিবি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরেও লালমনিরহাটের হাতীবান্ধার সীমান্ত এলাকার কাঁটাতার খুলে ১২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজেপি ও গ্রামবাসীর বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ১২ জনকে ভারতের সীমান্ত এলাকায় রাখা হয়। এই নিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভারত থেকে অমানবিকভাবে পুশ ইন করা হচ্ছে উল্লেখ করে বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না ওই সব জায়গায় গিয়ে করে, এটা একটু অমানবিক। এছাড়া যারা ভারতে অবস্থান করছেন প্রয়োজনে তাদের বৈধভাবে ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাই কমিশনার আছে দিল্লি, তাকেও এটা বলা হয়েছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জনসমর্থন থাকলে কেউ পালিয়ে যায় না। যারা বড় বড় কথা বলেছিল তারাই পালিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় কথা বলেছেন তিনি। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে খালাস পেয়ে ১৪ বছর কারাবন্দিত্ব শেষে নিজ জেলায় ফেরেন এটিএম আজহার। এ সময় তাকে সংবর্ধনা দেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা। জনসমর্থন থাকলে কেউ পালায় না, জনগণই তাকে রক্ষা করে। আমরা পালাইনি, আমাদের কেউ পালায়নি। আমাদের মির কাসিম আলী সাহেব এই মামলা যখন শুরু হয় তখন আমেরিকায় ছিলেন, ওনাকে বলা হয়েছে আপনি আসবেন না। উনিকে আমি তো কোনো অপরাধ করিনি, আমি আমার দেশেই মরবো। উনি দেশে আসছেন, আর যারা বড় বড় কথা বলেছেন তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সরকার ঘোষিত ঈদের ছুটি প্রায় শেষ। রোববার থেকে পুরো দমে খুলবে অফিস আদালত। তার আগেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনাল এখন যাত্রীর ভিড়। ফিরতি যাত্রায় স্বস্তি থাকায় খুশি সবাই। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার পালা। বৃহস্পতিবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ফিরতি যাত্রার ট্রেনে যাত্রী চাপ চোখে পড়ার মতো। পরিবারের সঙ্গে কাটানো সময় আর স্বজনদের মমতা মাখা ঈদ সামগ্রী নিয়েও ফিরছেন অনেকে। বিয়ের পরে প্রথম কুরবানির ঈদ, আগে এত দায়িত্ব পালন করি না, এবারই প্রথম, এটাই মেমোরিজ। ঈদেই তো সবার সাথে দেখা হয়, তাছাড়া সবাই বাইরে থাকে জীবিকার তাগিদে। 2 দিন পর তো ছুটি শেষ, অনেক চাপ হবে, এই কারণে আগে চলে আসা। কিছু গরুর গুড় আছে, চাউল আছে, দেশে থেকে নিয়ে আসলাম। বাড়ি যায়, আনন্দ করি, এটাই আমাদের জীবনের জন্য অনেক কিছু। কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলছেন, ফিরতি যাত্রায় স্বস্তি বজায় রাখার ব্যাপারে আশাবাদী রেল সংশ্লিষ্ট সবাই। ঈদের আগে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে নাই। যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল এবং ঈদের পরেও আজকে ৪র্থ দিন যাত্রীদের ভ্রমণ স্বস্তিদায়ক আছে। এই ভ্রমণ যাত্রা যেন স্বস্তিদায়ক থাকে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে।
এদিকে কাকঢাকা ভোরে বুড়িগঙ্গায় সারেঙের সাইরেন সদরঘাটে লঞ্চ নোঙরের জন্য জায়গা করে দেওয়ার। লঞ্চ থেকে নামার পর দক্ষিণাঞ্চলের যাত্রীরাও জানালেন তাদের ঈদ আনন্দের স্মৃতি। ওইরকম কোনো প্রেশার নাই বা একবার সুন্দরভাবে আসছে। লঞ্চে জার্নি তো বরাবরই সবসময় ভালো হয়, কোনো ভিড় নেই, স্বাভাবিকভাবে আগের মতো যায়। অন্যদিকে সড়ক পথেও ফিরতি যাত্রায় নেই ভোগান্তি। বাড়ি যাওয়ার পথে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও যাত্রীরা বলছেন ফেরার পথে ভাড়া তুলনামূলক কম। স্বস্তিতে ঈদ করে এখন গ্রাম থেকে শহর পর্যায়ে আসছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। বাস ভাড়াটা একটু বেশি হয়েছে, 400 টাকা এমনি নর্মালি আসি আমরা, কিন্তু সেখানে 500 টাকা নেওয়া হয়েছে। এদিকে মানুষ ঢাকামুখী হওয়ায় যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। পাটুরিয়া, দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও ছিল যাত্রীবাহী যানবাহনের ভিড়। সময়মতো লঞ্চ ও ফেরি ছেড়ে যাওয়ায় সন্তুষ্ট যাত্রীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। সৈকত, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ বিভিন্ন দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। চিড়িয়াখানায় আনন্দ মেতেছে শিশুরা। ঈদের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সাগর তীরে পর্যটকদের ঢল। নোনা জলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দী করতে ব্যস্ত অনেকেই। গত 6 দিনে কক্সবাজারে এসেছেন প্রায় 6 লাখ পর্যটক। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলিটা ভালো লাগতেছে। একটা বছরে যত দুঃখ কষ্ট বা যত কিছু সব একদম ধুয়ে মুছে যায়। সবাই মিলে একটু চিল করার জন্য সেই জন্য সাগরের পাড়ে আসে। ঈদের 6ষ্ঠ দিনেও দর্শনার্থী ও পর্যটকে মুখর খাগড়াছড়ি জেলার বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্র। বিশেষ করে আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, জেলা পরিষদ পার্কে পর্যটকের উপস্থিতি বেশি লক্ষণীয়। এছাড়া চেঙ্গি নদীর পাড় ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন স্থানও ভ্রমণ পিপাসুদের উপস্থিতিতে মুখর। পর্যটন নির্ভর ব্যবসা বাণিজ্যও বেশ জমজমাট। উঁচু নিচু রোডটা দেখেছি আঁকাবাঁকা, তারপর অনেক উপরে, তো এটা এত উপর থেকে মানুষ দেখা হয় নাই, তো এটা দেখেও খুব মজা লাগতেছে। বাংলাদেশে এত সুন্দর দৃশ্য আছে, অথচ আমরা আসতে পারি না কাজের ব্যস্ততার কারণে। এখন মানুষটা বাড়ছে, তো আমরা খুব এনজয় করেছি আর কি। অবসর সময় কাটাতে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন রাজধানীবাসীও। চিড়িয়াখানা ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর। বাঘ, ভাল্লুক দেখে প্রাণী জগৎকে জানছে শিশুরা। 1 সপ্তাহ বা 10 দিন ছুটি আমি দেখিনি, এই জন্য মানুষ একটু ঘুরতে পারতেছে একটু সময় নিয়ে। হাতি দেখলাম, বাঘ দেখলাম, লায়ন দেখলাম। বাচ্চা কাচ্চা আছে, ওই জন্য আসছি, বাচ্চারা দেখবে, ঘুরবে। বাচ্চার সাথে যে অ্যাটাচমেন্ট বাবা মায়ের, সেটা তো অন্য কারোর সাথে হয় না। ভবিষ্যতে শৌচাগার, সুপেয় পানির ব্যবস্থা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপনায় আরও বেশি নজর দেওয়ার দাবি দর্শনার্থীদের। রিমু সিদ্দিক, সময় সংবাদ। দেশে আবারও মাথাচাড়া দিচ্ছে করোনা। চলতি মাসে শনাক্ত হয়েছে 64 জন। নতুন ধরনের সংক্রমণের হার বেশি হলেও বিশেষজ্ঞরা বলছেন এখনই পরিস্থিতি মহামারীতে রূপ নেওয়ার শঙ্কা নেই। সংক্রমণ প্রতিরোধে নিয়মিত পরীক্ষা সহ টিকা কার্যক্রম চালু রাখার পরামর্শ। মনির হোসেনের রিপোর্ট। 2020 সালের 8 মার্চ প্রথমবারের মতো বাংলাদেশে শনাক্ত হয় করোনা আক্রান্ত রোগী। এর 10 দিন পরই ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। সম্প্রতি করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার হার তৈরি করে উদ্বেগ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হন 23 জন, মে মাসে সে সংখ্যা দাঁড়ায় 86 জনে। আর চলতি মাসের প্রথম 11 দিনেই আক্রান্তের সংখ্যা 64, মারা গেছেন 1 জন। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ হার বেশি হলেও পরিস্থিতি মহামারীতে রূপ নেয়ার শঙ্কা নেই। তবে সংক্রমণ ঠেকাতে সরকারকে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাঝে মাঝে কিন্তু কোভিডের এরকম নতুন উপধরন আসলে এটা বাড়ে কাজে, এবং এটা এখন আমরা বলা যাবে না যে কোনো মৌসুমি বৈশিষ্ট্য আছে। মহামারী আকারে যাওয়ার আমরা কোনো আশঙ্কা দেখছি না এখনো পর্যন্ত। তবে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। যত সংক্রমণকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এই ভাইরাসটার পরিবর্তন করার ক্ষমতাটা ততটা কমে যাবে। করোনা পরীক্ষার পাশাপাশি নিয়মিত ভ্যাকসিন কার্যক্রম চালু রাখারও পরামর্শ এই বিশেষজ্ঞের। এখন যেহেতু সংক্রমণটা বাড়ছে এবং মানুষ সতর্ক হচ্ছে, কাজে পরীক্ষা করার যে সুযোগগুলো সেগুলো আবার নতুন করে চালু করা দরকার। কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনও কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।
করোনার সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরিধান সহ 11 দফা নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও বরিশাল বিভাগ জুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 264 জন রোগী। আলাদা ওয়ার্ড না থাকায় সাধারণ রোগীদের সঙ্গে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। মশক নিধনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সিটি কর্পোরেশন। আর সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য বিভাগের। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্ট। কেবিন, বেড, এমনকি মেঝে ডেঙ্গু রোগীদের ঠাসা। তেল ধারণের ঠাঁই নেই বরগুনা জেনারেল হাসপাতালে। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গুতে রোগী আজ বরগুনাতে। এখানের কিছুই পাওয়া যায় না, শুধু ট্যাবলেট পাই, 2টা নাপা ট্যাবলেট দেয়। রোগীর যে 2টা ভাত পাই, বেহাও পাইতেছে না। আমাদের যে সুচিকিৎসা সেটা এই বরগুনা জেনারেল হসপিটালে এই মুহূর্তে নেই। বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করত বলে মনে হয় না। এক্ষেত্রে সামাজিকভাবে সবারই দায়িত্ব আছে ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করার। বরিশাল সহ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 89 জন। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে 264 জন এখন চিকিৎসা নিচ্ছেন। বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায় ডেঙ্গু আক্রান্তদের আলাদা কোনো ওয়ার্ড করা হয়নি। রাখা হয়েছে অন্য সাধারণ রোগীদের সঙ্গে, টাঙানো হয়নি মশারি। এতটাই জ্বরের তাপমাত্রা ছিল, কোনোভাবে কন্ট্রোল আসে নাই, পরে খিচুনি উঠে গেছে। ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি দিয়েছে, কিন্তু ডেঙ্গু ওয়ার্ডে থাকার মতো কোনো বেড নাই। এক বেডে 2 জন রোগী শুয়ে আছে। রোগী অনেক, বুঝছেন, রোগীর বসার কোনো অবস্থান নাই। আমাদের রোগীর চাপের কারণে বেডে রোগী থাকে, বেডের নিচে থাকে, সিঁড়ির কোনায় থাকে, চিপা চাপা সব জায়গায় রোগী থাকে। আমরা যেখানে জায়গা পাই সেখানে রুগী দিই। এদিকে বরিশাল শহর জুড়ে 2 মাস ধরে ব্যাপকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে দাবি করে সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু মোকাবেলায় সবার সচেতনতা বাড়াতে হবে। 5টা টিমের মাধ্যমে নগরী পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে, যাতে মশা না বাড়ে এবং ভবিষ্যতে বর্ষার জলবদ্ধ না হয়। এই দুটো দিক চিন্তা করেই আমরা এই নগরী পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চালাইতেছি। চলতি বছরের প্রথম 5 মাসে বরিশাল বিভাগে 4 জন ডেঙ্গুতে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 2362 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। 6 টুকরো মাটিতে পুঁতে রাখার বর্ণনাও। 4 জুন রাত প্রায় 11:30টা রাজধানীর সবুজবাগের এই ঘরে কুপিয়ে হত্যা করা হয় প্লাস্টিক পণ্যের ব্যবসায়ী জাকির হোসেনকে। বাড়ির 2 ভাড়াটিয়া জানান, ঘটনার রাতে আজহার নামে এক ভাড়াটিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন প্রতিবেশী জাকির। পরে তার আর খোঁজ পায়নি পরিবার। এই নিয়ে থানায় সাধারণ ডায়েরি ও পরে অপহরণ মামলা করেন স্বজনরা। দোকানদারে কইল মামার একটা কাজে ফোন দিল, আইতেছি 2 মিনিট। এই 2 মিনিটে হ্যাঁ ঢুকলো, শেষ। 2 মিনিটে ঢুকছে, কই ঢুকছে এটা কারা জানে। যে 2 জনই কথা কইতাছে, পরে আমি বাড়ি গেছে। কে ছিল বা কারা ছিল এটা আমি নিজে চোখে দেখি না, কারণ আমার তো রাস্তা তো এই পাশ দিয়ে, আমার তো ওই পাশ দিয়ে না। তো আমি খালি এতটুকু শুনছি যে 3-4 জনের মতো কথা বলছে ওনারা নিজেরা মধ্যে। মামলার পর সন্দেহভাজন হিসেবে বুধবার রাতে গোপালগঞ্জ থেকে আজহারকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দিয়েছেন আজহার। পুলিশকে জানান, হত্যার পর মরদেহ 6 টুকরো করে মাটি চাপা দিয়ে রাখা হয়। আজহারের স্বীকারোক্তি মোতাবেক বালির গর্ত থেকে ভিকটিম জাকিরের হাত, পা, গলা বিচ্ছিন্ন অবস্থায় মৃতদেহ আমরা উদ্ধার করি। ডেড বডি সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে এবং আজহারের কাছ থেকে আমরা আরও কিছু তথ্যপত্র পেয়েছি। এই ঘটনার সাথে যারা জড়িত সম্পৃক্ত তাদের ব্যাপারে আমরা খোঁজখবর নিচ্ছি। খোঁজখবর নিয়ে পরবর্তী আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রায় 25 বছর ধরে চলা জমির বিরোধকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার বর্ণনা দিলেও কারণ উল্লেখ করেননি আজহার। আরও তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। তুচ্ছ ঘটনার জেরে নরসিংদীর বিলাবতে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত 20 জন। অপরদিকে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে। আহত হয়েছেন 15 জন। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, দফায় দফায় সংঘর্ষ, প্রাণ গেল যুবকের।
স্থানীয়রা জানান, বুধবার মোটরসাইকেল ও ইজি বাইকের সাইড দেয়া নিয়ে নরসিংদীর চর বেলাবো এবং মাটিয়ালপাড়া গ্রামের কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মারধরে আহত হয় ৩ জন। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান 2 গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশের উপর চড়া হয় দুপক্ষের বিক্ষুব্ধ জনতা। এ সময় রাবার বুলেট, কাঁদানি গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাকশিমুল গ্রামের নুরুল আমিনের পক্ষের সঙ্গে রাজীব আকবের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে পাকশিমুল বাজারে উভয় পক্ষের লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়ান। কয়েক দফায় চলা সংঘর্ষে আহত হন অন্তত 15 জন। সরাইলের এই ঘটনায় এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শামিমা শাম্মী, সময় সংবাদ। নড়াইলে বালু বোঝাই ট্রলির ধাক্কায় দম্পতির মৃত্যু হয়েছে। এদিকে দিনাজপুরে প্রাইভেট কারের চাপায় প্রাণ গেছে এক নারীর। দুপুরে নড়াইলের বড়দিয়াগামী অটোরিকশাটিকে চাপা দেয় বালু বোঝাই ট্রলি। ছিটকে পড়েন আরোহী দম্পতি ও চালক। তাদের উদ্ধার করে হাসপাতালে নিতে চিকিৎসক জাফর মর্জিনাকে মৃত ঘোষণা করেন। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাইভেট কারের ধাক্কা দেয় থেমে থাকা একটি অটোরিকশাটি। গুরুতর আহত হন সেখানে দাঁড়িয়ে থাকা এক নারী। পরে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। আবহাওয়াবিদরা বলছেন এমন ভ্যাপসা অবস্থা থাকবে আরও 2-3 দিন। আর রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রীষ্মের শেষ প্রান্তে তীব্র গরমে পড়ছে দেশ। রাজশাহী, পাবনা, রংপুর ও নীলফামারীতে তাপমাত্রা ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। প্রখর রৌদ্রে হাঁসফাঁস জনজীবন। তাপপ্রবাহে বাইরে বের হওয়াই দায় মানুষের। বিনা বৃষ্টিতেই ভিজে যাচ্ছে শরীর। ভ্যাপসা গরমে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। তাপদাহের কারণে বেশিরভাগ সময় ছায়ায় বসে অলস সময় পার করছে তারা। তাপ অতিরিক্ত, চাকা খালি লিক হচ্ছে, খালি লিক। পেশেন্ট পাওয়া যায় না ঠিকমতো গরমের জন্য। 1-150 গ্লাস বেচতাম, এখন ডবল বিক্রি হইতেছে। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশি গরম অনুভূত হচ্ছে। এমন অবস্থা থাকবে আরও 2 থেকে 3 দিন। রোববার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশা করছে আগামী রবি সোমবারের দিক থেকে মৌসুমী বায়ুটা সক্রিয় হবে এবং সেই ক্ষেত্রে বৃষ্টিপাতের প্রবণতাটা সারা দেশে বৃদ্ধি পাবে। যখনই বৃষ্টিপাতটা সারা দেশে বৃদ্ধি পাবে, তাপমাত্রাটা আস্তে আস্তে কমে আসবে এবং তাপপ্রবাহটা প্রশমিত হবে। তবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না বলে জানান আবহাওয়াবিদ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। আবারও 3 অধিনায়কের যুগে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল শান্তকে সরিয়ে আগামী 1 বছরের জন্য ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হবে টাইগার অলরাউন্ডারের। ব্যর্থতার বৃত্ত ভাঙতে চেষ্টার কমতি নেই ক্রিকেট বোর্ডের, যার সবশেষ সংযোজন 3 ফরম্যাটে 3 অধিনায়ক। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এতদিন ওয়ানডে খেললেও হঠাৎ করেই তাকে সরিয়ে একদিনের ক্রিকেটে দায়িত্ব তুলে দেয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাঁধে। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর সাকিব আল হাসানের জায়গায় দলের নেতৃত্ব দেওয়া হয় শান্তকে। দীর্ঘমেয়াদে পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত তাকে নিয়ে ভাবনা থাকলেও এবার কেন শান্তকে সরানো হলো তার কোনো ব্যাখ্যা দেয়নি ক্রিকেট বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হলো একদিনের ক্রিকেটে টাইগারদের নেতৃত্ব দিবেন মিরাজ, তবে সাদা পোশাকের নেতৃত্ব শান্তর কাঁধেই থাকছে। আর সংক্ষিপ্ত সংস্করণে আস্থা লিটন দাসের উপর। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকেই অধিনায়কের দায়িত্ব পালন শুরু করবেন এই অলরাউন্ডার। রঙিন পোশাকে 13 ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন শান্ত, যেখানে মাত্র 4 ম্যাচে জয়ের দেখা পেয়েছেন তিনি। এর মাঝেই শান্তর অনুপস্থিতিতে 4 ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজও। যদিও অন্তর্বর্তীকালীন যাত্রাটা একেবারে ভালো হয়নি তার। একটি ম্যাচেও দলকে দিতে পারেননি জয় উপহার।
অলরাউন্ড নৈপুণ্য আর বয়স ভিত্তিক পর্যায়ে দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে মিরাজের। অনূর্ধ্ব ১৯ স্তরে শান্তরা খেলেছেন মিরাজের নেতৃত্বে। সিনিয়র স্তরে এবার প্রথম পূর্ণ দায়িত্ব পেলেন এই অলরাউন্ডার। এখন পর্যন্ত ১০৫ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন মিরাজ। 2 সেঞ্চুরিতে ১৬১৭ রানের পাশাপাশি ১২০ উইকেট শিকার করেছেন ডানহাতি অলরাউন্ডার। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিরাজের অদম্য মানসিকতা, দলকে প্রাণবন্ত রাখার দক্ষতা বর্তমান সময়ে তার হাতে নেতৃত্ব তুলে দিতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে নাজমুল হোসেন শান্তকে ধন্যবাদ জানান দায়িত্ব পালনের জন্য। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। নিজ জেলা ফেনীতে পৌঁছে পরিবার ও বন্ধুদের ভালোবাসা সিক্ত হয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ায় আক্ষেপ, হংকং ম্যাচে খোঁচাতে চান 18 বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন তার। ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে ভেঙেছে জাতীয় দলের ফুটবলারদের মিলন মেলা। প্রায় 23,000 দর্শকের সামনে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন হামজা সমিত্রা। বাংলার ফুটবলের আরেক কাণ্ডারি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ছুটে যান ফেনী জেলায় প্রিয়জনদের কাছে। জাতীয় দলে অন্য সবার চেয়ে ফাহমিদুলের জায়গা পাওয়াটা ছিল একটু আলাদা। মার্চ 19-তে সৌদি আরবের জাতীয় দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়েও কোচের পছন্দ না হওয়ায় ফিরে যান ইতালিতে। সমর্থকদের আন্দোলন ও বিক্ষোভের পর তাকে ফেরানো হয় দলে। গত 4 জুন ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে তাকে অবহেলার যোগ্য জবাব দিয়েছেন ফাহমিদুল। তবে এশিয়ান কাপ বাছাই পাননি প্রত্যাশিত সাফল্য। আক্ষেপ থাকলেও তা ভুলে নতুন শুরুর অপেক্ষায় ইতালিতে বেড়ে ওঠা এই ফুটবলার। ফেনীতে ফাহমিদুলের আসার খবরে ছুটে আসেন স্থানীয় কোচ, পরিবার ও বন্ধুরা। সংবর্ধনা ও ভালোবাসা সিক্ত হন 18 বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশের ফুটবল অনেকটা ঘুমিয়েছিল, নতুন করে আবার বাংলাদেশ ফুটবল, যারা ফুটবল সমর্থক সবাইকে স্বপ্ন দেখাচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। আমাদের ফেনীর ছেলে, আমরা নিজেরা আসলে কল্পনা করতে পারি, এটা আমাদের গর্বের বিষয়। আসলে আমরা গর্ববোধ করি ফাহমিদুলকে নিয়ে। ফাহমিদুলের এই যে পারফরমেন্স দেখে, ফাহমিদুলদের এই যে জাগরণ দেখে আমাদের ফেনী থেকে আরো অনেক ফুটবলার তৈরি হবে। ফাহমিদুল স্বপ্ন দেখেন লাল সবুজকে বিশ্বমঞ্চে অনেক দূর নিয়ে যাওয়ার। ফুটবল তার রক্তে মিশে আছে। বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত ফেরাতে চান তিনি। ইতালির ঘরোয়া লিগেও আলো ছড়াতে চান। তাকে দেখে আরো ফুটবলাররা ফেনী থেকে উঠে আসবে বলেও বিশ্বাস করেন ফাহমিদুল। আমরা আমাদের বেস্টটা ট্রাই করেছি। তারা এক্সপেকটেশন ছিল যে আমরা ম্যাচটা উইন করব। আমাদের হয়তো দিনটা ছিল না, তাই নেক্সটে আমাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে। আমি চাই ইতালিতে ভালো কিছু করতে, ফেনী জেলার প্লেয়াররা উঠে আসুক, ন্যাশনাল টিমের জন্য খেলুক। অক্টোবরে হংকং ম্যাচে আরো ভালো করার লক্ষ্য তার। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন ডিসেম্বর না এপ্রিলে ডক্টর ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকে মিলতে পারে উত্তর, আশা সালাউদ্দিনের। দ্রুত গণতান্ত্রিক উত্তরণের পথ খোলার আশা প্রবাসী নেতাদের। এবং বাকিংহাম প্যালেসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ব্রিটিশ রাজার সঙ্গে 8 ঘন্টার একান্ত বৈঠক। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা। এই ছিল রাতের সময়। সঙ্গী থাকুন সময়।